তেলের স্বার্থ নিয়ে ঘটে যাওয়া বিশ্বের মর্মান্তিক ৫টি যুদ্ধ, যে ৫টি যুদ্ধ বিশ্বকে বদলে দিয়েছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনারা কি জানেন আপনার বাইক বা গাড়িতে যে পেট্রোল বা ডিজেল আপনি ভরছেন তার পেছনের ইতিহাস কতটা রক্তাক্ত? আমরা ভাবি তেল শুধুমাত্র একটা জ্বালানি যা অর্থনীতির চাকা ঘোরায়, কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই কালো সোনা বা ব্ল্যাক গোল্ডের জন্য গত ১০০ বছরে যত রক্ত ঝরেছে তা সম্ভবত অন্য কোনো কারণে ঝরেনি। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের পাতা থেকে এমন ৫টি বড় যুদ্ধের কথা জানব যা বাইরে থেকে দেখলে মনে হবে রাজনৈতিক বা আদর্শগত লড়াই, কিন্তু গভীরে গেলে দেখবেন সব কিছুর মূলে রয়েছে তেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সিরিয়া, কোথায় নেই তেলের রাজনীতি? চলুন তেলের স্বার্থে ঘটে যাওয়া ইতিহাসের এই অন্ধকার অধ্যায়গুলো বিশ্লেষণ করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যুদ্ধের ইঞ্জিনে তেলের ক্ষুধা। শুরু করা যাক মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দিয়ে। ১৯৩৯ থেকে ১৯৪৫ বইয়ের পাতায় আমরা পড়েছি এই যুদ্ধ ছিল গণতন্ত্রের লড়াই, কিন্তু লজিক্যালি চিন্তা করলে দেখবেন এই যুদ্ধের স্ট্র্যাটেজিক ম্যাপে তেল ছিল গেম চেঞ্জার। জাপান কেন হঠাৎ যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করল? এর উত্তর লুকিয়ে আছে একটি নিষেধাজ্ঞায়। ১৯৪০-এর দশকে জাপানের তেলের চাহিদার প্রায় ৮০% আসত আমেরিকা থেকে, কিন্তু জাপান যখন চীনে আগ্রাসন চালায়, আমেরিকা জাপানের ওপর তেল নিষেধাজ্ঞা বা অয়েল এম্বার্গো আরোপ করে। জাপানের নেভি এবং এয়ারফোর্স অচল হয়ে পড়ার উপক্রম হয়। তাই অস্তিত্ব টিকিয়ে রাখতে জাপান মরিয়া হয়ে পার্ল হারবারে হামলা চালায়। অন্যদিকে ইউরোপে হিটলারের জার্মানি কেন রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিল? হিটলারের টার্গেট ছিল ককেশাস অঞ্চলের বাকু তেল ক্ষেত্র। জার্মান ট্যাঙ্কের চাকা সচল রাখতে এই তেল ছিল অপরিহার্য। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বিশাল সংঘাতের ব্লুপ্রিন্টেও তেলের ভূমিকা ছিল অপরিসীম। ১৯৫৩ সালের ইরান অভ্যুত্থান, গণতন্ত্র বনাম তেল। এবার আসা যাক ১৯৫৩ সালের ইরানে। এখানে কোনো সরাসরি যুদ্ধ ছিল না, কিন্তু ছিল এক ভয়ানক ষড়যন্ত্র বা কু ডেটা। তখন ইরানের প্রধানমন্ত্রী ছিলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোহাম্মদ মোসাদ্দেক। তিনি একটি দুঃসাহসিক কাজ করলেন, ইরানের তেল সম্পদকে জাতীয়করণ বা ন্যাশনালাইজ করলেন। এর আগে ইরানের তেল নিয়ন্ত্রণ করত ব্রিটিশ কোম্পানি, যা বর্তমানে বিপি বা ব্রিটিশ পেট্রোলিয়াম নামে পরিচিত। ব্রিটিশরা দেখল তাদের লাভের গুড় পিঁপড়ে খাচ্ছে। তারা আমেরিকার সাহায্য চাইল। সিআইএ এবং ব্রিটিশ ইন্টেলিজেন্স মিলে শুরু করল অপারেশন অ্যাজ্যাক্স। ফলাফল, মোসাদ্দেককে সরিয়ে ক্ষমতায় বসানো হল আমেরিকার পুতুল রেজা শাহ পাহলাভিকে। ভাবুন তো, শুধুমাত্র তেলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে একটি স্বাধীন দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হলো। এর ইম্প্যাক্ট ছিল সুদূরপ্রসারী। শাহের প্রতি জনগণের ক্ষোভ থেকেই ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব ঘটে, যা আজকের ইরানের রাজনৈতিক রূপরেখা তৈরি করেছে। পারস্য উপসাগরীয় যুদ্ধ, তেলের জন্য রক্ত নয়। ১৯৯০ সাল, সাদ্দাম হোসেন কুয়েত দখল করে নিলেন। কেন? সাদ্দাম দাবি করলেন কুয়েত তাদের একটি প্রদেশ, কিন্তু আসল কারণ ছিল কুয়েতের বিশাল তেলের রিজার্ভ এবং ইরাকের ওপর থাকা ঋণের বোঝা। ইরাক অভিযোগ করেছিল কুয়েত স্ল্যান্ট ড্রিলিং বা বাঁকা পথে ড্রিল করে ইরাকের মাটির নিচ থেকে তেল চুরি করছে। কুয়েত দখলের পর বিশ্বের তেলের বাজারের একটি বিশাল অংশ সাদ্দামের হাতে চলে যাওয়ার উপক্রম হল। তখন আমেরিকা এবং ৩৪টি দেশের জোট ইরাকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। অপারেশনটির নাম ডেজার্ট স্টর্ম। বিশ্বজুড়ে তখন স্লোগান উঠেছিল নো ব্লাড ফর অয়েল বা তেলের জন্য রক্ত নয়। আমেরিকা দাবি করেছিল তারা কুয়েতের স্বাধীনতা রক্ষা করতে গেছে, কিন্তু জিওপলিটিক্স অ্যানালিস্টরা বলেন আমেরিকা আসলে নিশ্চিত করতে চেয়েছিল যেন মধ্যপ্রাচ্যের তেলের ট্যাপ তাদের মিত্রদের হাতেই থাকে, কোনো এক নায়কের হাতে নয়। ২০০৩ সালের ইরাক যুদ্ধ, উইপন্স অফ মাস ডিস্ট্রাকশনের মিথ্যা এবং তেলের সত্য। এবার আসি একবিংশ শতাব্দীর সবচেয়ে বিতর্কিত যুদ্ধে ২০০৩ সালের ইরাক ইনভেশনে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং টনি ব্লেয়ার বিশ্বকে বললেন সাদ্দাম হোসেনের কাছে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, বিশ্বশান্তির জন্য ইরাক আক্রমণ করা জরুরি। কিন্তু যুদ্ধের পর কি হলো? ইরাক তছনছ হলো, লাখ লাখ মানুষ মারা গেল, কিন্তু কোনো ওয়ান্স অফ মাস ডিস্ট্রাকশন পাওয়া যায়নি। তাহলে আসল কারণ কি ছিল? ইরাক বিশ্বের অন্যতম বৃহত্তম তেল সমৃদ্ধ দেশ। ২০০২ সালেই ইরাকি উপপ্রধানমন্ত্রী তারেক আজিজ বলেছিলেন পশ্চিমী শক্তি তেলের লোভেই আমাদের আক্রমণ করতে আসছে।
এমনকি পরবর্তীতে আমেরিকান ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান অ্যালান গ্রিনস্প্যান তার বইতে স্বীকার করেছেন যে ইরাক যুদ্ধ প্রধানত তেলের জন্যই ছিল। সাদ্দাম হোসেন তেল বিক্রি করে ইউরোতে পেমেন্ট নিতে চেয়েছিলেন, যা পেট্রোডলার সিস্টেমের জন্য হুমকি ছিল। পশ্চিমী কোম্পানিগুলোর জন্য ইরাকের তেলের দরজা খুলে দেওয়াই ছিল এই যুদ্ধের অন্যতম গোপন এজেন্ডা। সর্বশেষ আমরা কথা বলবো সিরিয়া এবং ইরাকের সাম্প্রতিক যুদ্ধে। 2011 সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে বিভিন্ন পক্ষের স্বার্থ জড়িয়ে আছে, বিশেষ করে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএসের উত্থান। প্রশ্ন হলো, একটা সন্ত্রাসী দখলদল কিভাবে এত বছর ধরে যুদ্ধ চালিয়ে গেল? তাদের ফান্ডিং আসতো কোথা থেকে? উত্তর সেই একই, তেল। 2014 সালে ধারণা করা হয় আইএস প্রতিদিন প্রায় $2 মিলিয়ন মূল্যের তেল ব্ল্যাক মার্কেটে বিক্রি করত। তারা সিরিয়া এবং ইরাকের প্রধান তেল ক্ষেত্রগুলো দখল করে নিয়েছিল। রাশিয়া এবং তুর্কির মধ্যে এই চোরাচালান নিয়ে ব্যাপক কাদা ছড়াছড়ি হয়েছে। বিবিসি এবং আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টে উঠে এসেছে এই তেল চোরাচালান করে বিভিন্ন দেশের কাছে বিক্রি করা হতো, এমনকি শত্রুপক্ষের কাছেও। অর্থাৎ যুদ্ধের ময়দানে যারা একে অপরকে মারছে, পর্দার আড়ালে তাদের ব্যবসার মাধ্যম ছিল এই তেল। ভবিষ্যৎ কি? বন্ধুরা, ইতিহাস আমাদের দেখায় যে শক্তিশালী রাষ্ট্রগুলো মুখে গণতন্ত্র, মানবাধিকার বা স্বাধীনতার কথা বললেও দিন শেষে তাদের মূল ফোকাস থাকে রিসোর্স বা সম্পদের ওপর। গত 100 বছরে সেটা ছিল তেল। কিন্তু এখন প্রশ্ন হলো, পৃথিবী তো বদলাচ্ছে। আমরা ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছি। ইলেকট্রিক গাড়ির যুগ আসছে। তাহলে কি তেলের যুদ্ধ বন্ধ হবে? নাকি লিথিয়াম, কোবাল্ট বা বিরল খনিজ সম্পদের জন্য আমরা ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধ দেখব, যেমনটা আমরা এখন তেলের ক্ষেত্রে দেখেছি? নিচে কমেন্ট করে জানান আপনি কি মনে করেন। আগামী দিনের যুদ্ধ কি পানির জন্য হবে নাকি ব্যাটারির খনিজের জন্য? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই সত্যটি জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খুদা হাফেজ।